আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুল বিডির আজকের সেশনে সবাইকে স্বাগতম। অনেকেই আমাদের কমেন্ট বক্সে ডেন্টাল অ্যামালগাম সম্পর্কে সেশন চেয়েছিলে, তো আজকে আমরা ডেন্টাল অ্যামালগাম সম্পর্কে আলোচনা করব। আশা করছি আজকের পর ডেন্টাল অ্যামালগাম নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। ডেন্টাল অ্যামালগাম সম্পর্কে শুরুতেই যদি আমরা পড়তে যাই, আমাদেরকে জানতে হবে অ্যামালগাম বলতে আসলে কি বোঝায়। অ্যামালগামকে আমরা একটা ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করতে পারি। ইকুয়েশনটি হচ্ছে অ্যালয় প্লাস মার্কারি ইকুয়ালস টু অ্যামালগাম। আমি আবার বলছি, ইকুয়েশনটি হচ্ছে অ্যালয় প্লাস মার্কারি ইকুয়ালস টু অ্যামালগাম। অর্থাৎ অ্যালয়ের সাথে যদি আমরা মার্কারি অ্যাড করি তাহলেই সাধারণত একে অ্যামালগাম বলা হয়। তো অ্যামালগামের ডেফিনেশনটা আমরা কিছুটা এভাবে বলতে পারি, An amalgam can be defined as a special type of alloy in which mercury is one of the components. আমি আবার বলছি অ্যামালগামের ডেফিনেশনটি, An amalgam can be defined as a special type of alloy in which mercury is one of the components. এখন ভাইবা বোর্ডে সাধারণত স্যাররা কোশ্চেন করতেই পারে যে অ্যামালগামে কি শুধু মার্কারি অ্যাড থাকবে, আর কি কিছু অ্যাড থাকতে পারে না? তখন আমাদের আনসারে বলতে হবে অবশ্যই অ্যাড থাকতে পারে। তাহলে কি কি অ্যাড থাকতে পারে সেগুলোও আমরা জেনে নিচ্ছি। অ্যামালগামের সাথে সিলভার থাকতে পারে অ্যাডিশন হিসেবে, টিন থাকতে পারে, কপার থাকতে পারে, এবং মাঝে মাঝে জিঙ্কও থাকতে পারে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরে যে কোশ্চেনটা আসে তা হচ্ছে ডেন্টাল অ্যামালগামের ক্লাসিফিকেশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ক্লাসিফিকেশন সম্পর্কে যদি আমরা পড়তে যাই, আমরা দেখতে পাবো কিছু ব্যাপারের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে। তাহলে ক্লাসিফিকেশনটা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখি। প্রথমেই বেসড অন ম্যানুফ্যাকচারে ক্লাসিফাই করা যায় 3 টাইপসে। টাইপসগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে লেথিকাট অ্যালয়, দ্বিতীয়টি হচ্ছে স্ফেরিক্যাল অর অ্যাটমাইজড অ্যালয়, তৃতীয়টি হচ্ছে অ্যাডমিক্সড অ্যালয়। তারপর আসে বেসড অন কম্পোজিশন। বেসড অন কম্পোজিশনে 4টি টাইপসে ক্লাসিফাই করা যায়। প্রথমটি হচ্ছে লো কপার অ্যালয় অর কনভেনশনাল অ্যালয়, দ্বিতীয়টি হচ্ছে হাই কপার অ্যালয়, তৃতীয়টি হচ্ছে অ্যাডমিক্সড অ্যালয়, এবং চতুর্থটি হচ্ছে সিঙ্গেল কম্পোজিশন অ্যালয়। আমি আবার বলছি, বেসড অন কম্পোজিশনে 4টি টাইপসে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে লো কপার অ্যালয় অর কনভেনশনাল অ্যালয়, দ্বিতীয়টি হচ্ছে হাই কপার অ্যালয়, তৃতীয়টি হচ্ছে অ্যাডমিক্সড অ্যালয়, এবং চতুর্থটি হচ্ছে সিঙ্গেল কম্পোজিশন অ্যালয়। এক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ দুটো ভাইবা কোশ্চেনও বলে দেব সাথে সাথে। লো কপার অ্যালয়ের আরেক নাম হচ্ছে কনভেনশনাল অ্যালয়। তাহলে লো কপার অ্যালয়কে কেনই বা লো কপার অ্যালয় বলা হচ্ছে, এবং হাই কপার অ্যালয়কে কেন হাই কপার অ্যালয় বলা হচ্ছে? এই কোশ্চেনটা যখনই স্যাররা আমাদেরকে করবে তখনই সাথে সাথে আমাদেরকে উত্তর দিতে হবে লো কপার অ্যালয়কে লো কপার অ্যালয় বলা হয় কারণ এক্ষেত্রে কপারের পার্সেন্টেজ লেস দেন 6%। আমি আবার বলছি, লো কপার অ্যালয়কে লো কপার অ্যালয় বলা হয় কারণ এতে কপারের পার্সেন্টেজ লেস দেন 6%। তারপর হাই কপার অ্যালয়কে হাই কপার বলা হয় কারণ এতে কপারের পার্সেন্টেজ মোর দেন 12%। আমি আবার বলছি, হাই কপার অ্যালয়কে হাই কপার অ্যালয় বলা হয় কারণ এতে কপারের পার্সেন্টেজ মোর দেন 12%। তারপর আসে বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ জিঙ্ক। এক্ষেত্রে দুটো টাইপসে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে জিঙ্ক কন্টেইনিং অ্যালয়, দ্বিতীয়টি হচ্ছে জিঙ্ক ফ্রি অ্যালয়। আমি আবার বলছি, বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ জিঙ্ক, প্রথমটি হচ্ছে জিঙ্ক কন্টেইনিং অ্যালয় এবং দ্বিতীয়টি হচ্ছে জিঙ্ক ফ্রি অ্যালয়। স্যাররা এক্ষেত্রে কোশ্চেন করতে পারে জিঙ্ক কন্টেইনিং অ্যালয়ে কি পরিমাণ জিঙ্ক থাকে। তো উত্তরে আমাদেরকে বলতে হবে জিঙ্ক কন্টেইনিং অ্যালয়ের ক্ষেত্রে জিঙ্কের পরিমাণ হচ্ছে 0.01%-এর বেশি থাকবে। আমি আবার বলছি, জিঙ্কের পরিমাণ থাকবে 0.01%-এর বেশি, এবং জিঙ্ক ফ্রি অ্যালয়তে জিঙ্কের পরিমাণ 0.01%-এরও কম। তারপর বেসড অন নাম্বার অফ অ্যালয়েড মেটালস,
এক্ষেত্রে তিনটি টাইপসে ভাগ করা যায়। টাইপস তিনটি হচ্ছে, প্রথমটি হচ্ছে বাইনারি অ্যালয়, দ্বিতীয়টি হচ্ছে টার্নারি অ্যালয় এবং তৃতীয়টি হচ্ছে কোয়াটারনারি অ্যালয়। আশা করছি ডেন্টাল অ্যামালগামের ক্লাসিফিকেশনটা তোমরা বুঝতে পেরেছ। তারপর যেই কোশ্চেনটি আসে তা হচ্ছে রাইট ডাউন দ্য ইউজেস অফ ডেন্টাল অ্যামালগাম। আমি আবার বলছি, রাইট ডাউন দ্য ইউজেস অফ ডেন্টাল অ্যামালগাম। যে কোনো একটা টপিক সম্পর্কে যখন আমরা পড়তে যাব, স্যাররা কিন্তু এর ইউজ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবে। সো আমাদের ইউজগুলো অত্যন্ত ভালোভাবে পড়ে রাখতে হবে। এক্ষেত্রে অ্যামালগামের ক্ষেত্রে স্যাররা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেই পয়েন্টটি জানতে চায়, আমরা কোন কোন ক্যাভিটির ক্ষেত্রে ডেন্টাল অ্যামালগাম ফিলিং ইউজ করি। আমাদেরকে অবশ্যই শুরুতে বলতে হবে ক্লাস 1 ক্যাভিটি, ক্লাস 2 ক্যাভিটি এবং ক্লাস 5 ক্যাভিটি। আমি আবার বলছি, ক্লাস 1 ক্যাভিটি, ক্লাস 2 ক্যাভিটি এবং ক্লাস 5 ক্যাভিটি। আরেকটা ভাইবা কোশ্চেন বলে দেই, অ্যামালগামের কালার যেহেতু মেটালিক কালার হবে, তো সেক্ষেত্রে আমরা কি এগুলো অ্যান্টেরিয়র টুতে ইউজ করতে পারবো, নাকি ইউজ করা ঠিক হবে, নাকি কোথায় এই অ্যামালগাম ফিলিংটুকু ইউজ করা যাবে? তখন আমাদেরকে আনসারে বলতে হবে যেখানে যেখানে এস্থেটিক্স নট ইম্পর্টেন্ট সেই জায়গায় অ্যামালগাম ফিলিং ইউজ করা যাবে। যেমন পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে অ্যামালগাম ফিলিং ইউজ করা যাবে, কারণ সেখানে এস্থেটিক্স ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে ইউজগুলো আমরা একটু ভালো করে দেখে নিই। অ্যাজ এ পার্মানেন্ট ফিলিং ম্যাটেরিয়াল ফর ক্লাস 1, ক্লাস 2 cavities and class 5 cavities where aesthetics is not important. In combination with retentive pins to restore a crown. For making dies in retrograde root canal fillings as a core material. তোমরা অবশ্যই ইউজগুলো অত্যন্ত ভালোভাবে মুখস্থ করে নেবে। তারপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পড়তে যাচ্ছি, তা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সিলভার অ্যামালগাম অ্যালয়? অথবা কোশ্চেনটা এভাবেও থাকতে পারে, সিলভার অ্যামালগাম অ্যালয়তে এর কম্পোনেন্টগুলোর পার্সেন্টেজ উল্লেখ করো। তখন আমাদেরকে শুরুতেই বলতে হবে সিলভার অ্যামালগাম অ্যালয়ের 4টা কম্পোনেন্ট। কয়টা? 4টা কম্পোনেন্ট। এই 4টা কম্পোনেন্ট হচ্ছে সিলভার, টিন, কপার, জিঙ্ক। আমি আবার বলছি, সিলভার অ্যামালগাম অ্যালয়ের 4টা কম্পোনেন্ট। এই 4টা কম্পোনেন্ট হচ্ছে সিলভার, টিন, কপার, জিঙ্ক। এখন আসি এর পার্সেন্টেজে। এর পার্সেন্টেজগুলো হচ্ছে সিলভার হচ্ছে 68%, টিন হচ্ছে 26%, কপার হচ্ছে 5% এবং জিঙ্ক হচ্ছে 1%। আমরা দেখেই বুঝতে পারছি যেহেতু এটা সিলভার অ্যামালগাম অ্যালয়, এতে অবশ্যই সিলভারের পার্সেন্টেজটুকু সবচেয়ে বেশি থাকবে। তাহলে এর কম্পোজিশনটা আমরা আরও একবার বলে দিচ্ছি। সিলভার হচ্ছে 68%, টিন হচ্ছে 26%, কপার হচ্ছে 5% এবং জিঙ্ক হচ্ছে 1%। আমরা কিন্তু আজকের সেশনে রিটেন কোশ্চেন এবং ভাইবা কোশ্চেন দুটোই একসাথে বলে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং মনোযোগ সহকারে পড়াগুলো মুখস্থ করবে। তারপর যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ অ্যামালগাম অ্যালয়? অর্থাৎ অ্যামালগাম অ্যালয় যে সকল কম্পোনেন্ট থাকে তার ডিফারেন্ট ইউজ। অথবা কোশ্চেনটা কিছুটা এভাবেও থাকতে পারে, এই কম্পোনেন্টগুলোর ফাংশন কি কি? তাহলে এখন আমরা পড়ে নিচ্ছি অ্যামালগাম অ্যালয়ের কম্পোনেন্টগুলোর ফাংশন। প্রথমেই যদি আমরা সিলভার কম্পোনেন্টের ফাংশন পড়তে যাই, সিলভার ইজ দ্য মেজর এলিমেন্ট ইন দ্য রিঅ্যাকশন, whitens the alloy, decreases the creep, increases the strength, increases the expansion on setting, increases tarnish resistance in resulting amalgam. আমি সিলভার কম্পোনেন্টের ফাংশনগুলো আবার বলে দিচ্ছি। মেজর এলিমেন্ট ইন দ্য রিঅ্যাকশন, whitens the alloy, decreases the creep, increases the strength, increases the expansion on setting, increases tarnish resistance in the resulting amalgam. এক্ষেত্রে টার্নিশ এবং করোশন সম্পর্কে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন আমরা এর খুঁটিনাটি সম্পর্কে পড়ব। তারপর চলে আসি টিন কম্পোনেন্টের ফাংশনগুলোতে। টিনের ফাংশন হচ্ছে টিন কন্ট্রোলস দ্য রিঅ্যাকশন বিটুইন সিলভার অ্যান্ড মার্কারি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইবা কোশ্চেনও বটে যে সিলভার এবং মার্কারির মধ্যে এই রিঅ্যাকশনটুকু কন্ট্রোল করে কোন কম্পোনেন্টটি? তা হচ্ছে টিন। তারপর রিডিউসেস স্ট্রেংথ অ্যান্ড হার্ডেন্স, রিডিউসেস দ্য রেজিস্ট্যান্স টু টার্নিশ অ্যান্ড করোশন। তারপর আমরা দেখে নিচ্ছি কপারের ফাংশন। কপারের ফাংশন হচ্ছে ইনক্রিজেস হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ,
ইনক্রিজেস সেটিং এক্সপানশন। তারপর আমরা দেখে নিচ্ছি জিঙ্কের ফাংশন। জিঙ্ক কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, অথবা ব্যাপারটি ঘুরিয়ে ফিরিয়ে আমরা এটাও বলতে পারি যে অ্যামালগাম অ্যালয়ের ক্ষেত্রে জিঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। এর যদি একটা কারণ জিজ্ঞেস করা হয় তাহলে এই একটা কারণই আমাদেরকে বলতে হবে, জিঙ্ক অক্সিডেশন প্রিভেন্ট করে, যার কারণে এটি ডিঅক্সিডাইজার হিসেবে কাজ করে। আমি আবার বলছি, জিঙ্ক ডিঅক্সিডাইজার হিসেবে কাজ করে কারণ এটি অক্সিডেশন প্রিভেন্ট করে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমরা দেখে নিচ্ছি মার্কারি কম্পোনেন্টের ফাংশন। মার্কারি কম্পোনেন্ট, they are known as pre-amalgamed alloy. Pre-amalgamation produces a more rapid reaction. তারপর দেখে নিচ্ছি প্লাটিনামের ফাংশন। প্লাটিনামের ফাংশন হচ্ছে hardens the alloy and increases resistance to corrosion. তারপর দেখে নিচ্ছি প্যালাডিয়ামের ফাংশন। প্যালাডিয়ামের ফাংশন হচ্ছে hardens and whitens the alloy. এই ছিল অ্যামালগাম অ্যালয়ের প্রতিটা কম্পোনেন্টের ফাংশন। আশা করছি তোমরা সবগুলো কম্পোনেন্টের সবগুলো ফাংশন ভালো করে মুখস্থ করে নিবে। এখন আমি দুটো রিটেন কোশ্চেনের নাম বলে দিচ্ছি। এই দুটো রিটেন কোশ্চেন সবাই অত্যন্ত ভালোভাবে যার যার টেক্সট বুক থেকে ভালো করে মুখস্থ করে নিবে। এটা যদিও ভাইবার জন্য অতটা ইম্পর্টেন্ট না, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটেনের কোশ্চেনই আসে এবং ভাইবাতে ধরা হয় না বললেই চলে, কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন দুটো হচ্ছে, প্রথম কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য সেটিং রিঅ্যাকশন অফ হাই কপার অ্যামালগাম। আমি কোশ্চেনটি আবার বলছি, রাইট ডাউন দ্য সেটিং রিঅ্যাকশন অফ হাই কপার অ্যামালগাম। এই ক্ষেত্রে হাই কপার অ্যামালগামের সেটিং রিঅ্যাকশনটি লিখতে হবে এবং এর কিছুটা ব্যাখ্যা লিখতে হবে। এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, গামা 2 phase is the most corrosion and unstable phase in amalgam alloy. How did the scientists eliminate this phase? কোশ্চেনটি আমি আবার বলে দিচ্ছি, গামা 2 phase is the most corrosion and unstable phase in the amalgam alloy. How did the scientists eliminate this phase? এই কোশ্চেনটি অবশ্যই রিটেনের জন্য 99% ইম্পর্টেন্ট। সো বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের এটা ভালো করে যার যার টেক্সট বুক থেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। তারপর যে কোশ্চেনটি আসছে তা হচ্ছে রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিলভার টিন অ্যামালগাম অ্যালয়। অর্থাৎ সিলভার টিন অ্যামালগাম অ্যালয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা অ্যাডভান্টেজগুলো জেনে নেই। অ্যাডভান্টেজগুলো হচ্ছে, it does not disintegrate in oral fluids. It has got adequate tensile and compressive strength. It does not have any local or systemic toxicity. It maintains the anatomic form of tooth properly. Long service life, reasonably easy to insert. আমি অ্যাডভান্টেজগুলো আবার বলে দিচ্ছি। It does not disintegrate in oral fluid. It has got adequate tensile and compressive strength. It has not have any local or systemic toxicity. It maintains the anatomic form of tooth properly. Long service life, reasonably easy to insert. তারপর সিলভার টিন অ্যামালগাম অ্যালয়ের ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিচ্ছি। এর প্রথমটি হচ্ছে, ইটস কালার ডাজ নট ম্যাচ উইথ দ্য ন্যাচারাল টুথ কালার। এক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটি কিন্তু সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ অ্যামালগাম অ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের টুথের যে ন্যাচারাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ ডেসিডুয়াস টুথের ক্ষেত্রে হোয়াইটিশ এবং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে কিছুটা ইয়েলোইশ থাকে। অ্যামালগাম অ্যালয়ের কালার কিন্তু মেটালিক কালার, যার কারণে আমাদের টুথের ন্যাচারাল অ্যাপিয়ারেন্সের সাথে কিন্তু এটা মিলে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তারপর হচ্ছে, ইটস ডাইমেনশনাল কন্ডাক্টিভিটি ইজ মাচ মোর হায়ার, so filling requires insulating and dental cement. It can discolor the tooth. It shows dimensional change during setting. It can cause galvanic action. It can encourage corrosion. It shows marginal leakage. It will flow or deform under a static load. There is a risk of mercury toxicity. আশা করছি কোশ্চেনটির আনসারটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমরা যে কোশ্চেনটি পড়তে যাচ্ছি তার রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য তো অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যারদের বলা যায় এই
চ্যাপ্টার থেকে সবচেয়ে প্রিয় কোশ্চেনই এইটা। আসলে এই রিলেটেড দুটো কোশ্চেন আছে, কোশ্চেন দুটো পরপর আমি পড়িয়ে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, জিঙ্ক ইজ এ বেনিফিশিয়াল অ্যাডিটিভ অফ অ্যামালগাম বাট ক্যান কজ পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট, হাউ ইট ক্যান বি প্রিভেন্টেড। অর্থাৎ জিঙ্ক একটি বেনিফিশিয়াল অ্যাডিটিভ, কিন্তু এটা পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট ক্রিয়েট করে, কিভাবে তা প্রিভেন্ট করা যাবে। আমরা কিন্তু একটু আগেই যখন জিঙ্কের ফাংশন পড়েছি তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পড়ে এসেছি, এখানেও বলা যায় অনেকটা সেম কথাই বলা আছে। প্রথম পার্টটুকু আমরা একটু ভাগ করে নিই, কোশ্চেনটুকুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমেই জানতে চেয়েছে জিঙ্ক কেন বেনিফিশিয়াল অ্যাডিটিভ এবং কেন এটা পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট ক্রিয়েট করে, এবং তারপর এর প্রিভেনশন। তাহলে একে একে আমরা আনসারগুলো জেনে নিই। প্রথমেই আমরা জানবো জিঙ্ক কিভাবে বেনিফিশিয়াল অ্যাডিটিভ। জিঙ্ক বেনিফিশিয়াল অ্যাডিটিভ কারণ জিঙ্ক ডিঅক্সিডাইজার হিসেবে কাজ করে। আমরা একটু আগেই পড়েছি জিঙ্ক ডিঅক্সিডাইজার হিসেবে কাজ করে কারণ জিঙ্ক অক্সিডেশন প্রিভেন্ট করে, মেটালের অক্সিডেশন প্রিভেন্ট করে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে দিচ্ছি, অ্যালয়েস উইদাউট জিঙ্ক আর মোর ব্রিটল অ্যান্ড দেয়ার অ্যামালগামস টেন্ড টু বি লেস প্লাস্টিক ডিউরিং কন্ডেনসেশন অ্যান্ড কার্ভিং। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তারপর চলে যাচ্ছি কোশ্চেনের পরের পার্টে। জিঙ্ক কেন পোস্ট অপারেটিভ পেইন পেশেন্টের ক্ষেত্রে ক্রিয়েট করে? কারণ জিঙ্ক কজেস ডিলেড অর সেকেন্ডারি এক্সপানশন ইফ দ্য অ্যামালগাম মিক্স ইজ কন্টামিনেটেড উইথ ময়েশ্চার। ময়েশ্চার বলতে এখানে স্যালাইভা আর ওয়াটারকে বোঝানো হয়েছে। আমি আবার এর উত্তরটি বলে দিচ্ছি। জিঙ্ক কেন পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট পেশেন্টের ক্ষেত্রে ক্রিয়েট করে? কারণ জিঙ্কের ডিলেড অর সেকেন্ডারি এক্সপানশন হয় যদি তা ময়েশ্চারের সংস্পর্শে আসে। ময়েশ্চার বলতে এখানে স্যালাইভা অর ওয়াটারকে বোঝানো হয়েছে। তারপর আমরা দেখে নিই কি কি পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট একজন পেশেন্ট এক্সপিরিয়েন্স করতে পারে। তা হচ্ছে প্রথমটি ডেন্টাল পেইন, দ্বিতীয়টি হচ্ছে রিকারেন্স অফ ক্যারিস এবং তৃতীয়টি হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য রেস্টোরেশন। আমি আবার বলছি, যে সকল পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট একজন পেশেন্ট এক্সপিরিয়েন্স করে তা হচ্ছে ডেন্টাল পেইন, রিকারেন্স অফ ক্যারিস এবং ফ্র্যাকচার অফ রেস্টোরেশন। এখন দেখে নেই এর প্রিভেনশন, কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। The operator should take special care to prevent any contamination of amalgam with saliva or water during manipulation. অর্থাৎ অপারেটরকে অবশ্যই স্পেশাল কেয়ার রাখতে হবে, স্পেশাল খেয়াল রাখতে হবে যেন অ্যামালগামের মিক্সচারটি ময়েশ্চারের সংস্পর্শে না আসে এবং কন্টামিনেটেড যেন না হয়ে যায়। তার পরের পয়েন্টটি হচ্ছে নন জিঙ্ক অ্যালয় ক্যান বি ইউজড। অর্থাৎ জিঙ্ক ছাড়া অন্যান্য এই টাইপের কিছু ম্যাটেরিয়াল ইউজ করা যেতে পারে। আশা করছি এই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসারটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর এর সাথেই রিলেটেড আরও একটা কোশ্চেন আমরা পড়ে নিচ্ছি। হোয়াট ইজ ডিলেড এক্সপানশন অফ অ্যামালগাম? হাউ ডাজ ইট অকার? হোয়াট ইজ দ্য ইফেক্ট অন ডাইমেনশনাল স্টেবিলিটি অফ অ্যামালগাম? এখানে জানতে চেয়েছে ডিলেড এক্সপানশনটা আসলে কি, কিভাবে এটা হয় এবং ডাইমেনশনাল স্টেবিলিটির ওপর এর ইফেক্টগুলো কি কি। তাহলে চলো পড়ে নেই এর আনসারটুকু। প্রথমেই এখানে জানতে চেয়েছে যে ডিলেড এক্সপানশন আসলে কি। When a zinc containing low copper or high copper amalgam is contaminated by moisture during condensation manipulation, a large expansion can take place. This expansion usually starts 3 to 5 days after the placement and may continue for months, reaching the values greater than 400 micrometer per centimeter, about 4%. This type of expansion is known as delayed expansion or secondary expansion. এখানে আমাদেরকে যখন আমরা ডিলেড এক্সপানশনের ব্যাখ্যা করতে যাব অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তা হচ্ছে ডিলেড এক্সপানশন হয় তখনই যখন জিঙ্ক কন্টেনিং লো কপার আর হাই কপার অ্যামালগাম ময়েশ্চারের সংস্পর্শে আসে। অবশ্যই ময়েশ্চারের কথাটা উল্লেখ করতে হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই এক্সপানশন সাধারণত শুরু হয় 3 to 5 days or 7 days after the placement of the amalgam filling এবং it may continue for months, যার ভ্যালু হচ্ছে greater than 400 micrometer per centimeter or about 4%। এই ব্যাপারটাই আসলে জিঙ্কের ডিলেড এক্সপানশন। এখন আসি কিভাবে এই ডিলেড এক্সপানশনটা হয়, অর্থাৎ কি কারণে এই ডিলেড এক্সপানশনটা হয়।
যদি স্যাররা আমাদেরকে কোশ্চেন করে যে একটা কারণ বলবে যে যার কারণে জিঙ্কের ডিলেড এক্সপানশন হচ্ছে, তা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, রিলিজ অফ হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এই হাইড্রোজেন গ্যাসটা তাহলে কিভাবে রিলিজ হচ্ছে তাও আমরা দেখে নেই। যখন জিঙ্ক ময়েশ্চারের সংস্পর্শে আসছে তখন এই ওয়াটার এবং জিঙ্ক যখন রিয়াকশন করে তার উৎপাদ হিসেবে তৈরি হয় জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এই সেই হাইড্রোজেন গ্যাস যা অ্যামালগামের সাথে কম্বাইন্ড থাকে না, একত্রিত থাকে না অথবা আলাদা হয়ে যায়, যার কারণে ইনক্রিজিং দ্য ইন্টারনাল প্রেশার টু লেভেলস হাই এনাফ টু কজ দ্য অ্যামালগাম টু ক্রিপ, thus producing expansion of the mass। এই হাইড্রোজেন গ্যাসের কারণে ইন্টারনাল প্রেশার এতটাই বেড়ে যায় যার কারণে অ্যামালগাম ক্রিপ তৈরি হয় এবং এরই কারণে এই মাসটার এক্সপানশন হয়। অর্থাৎ ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি মূল কারণ কিন্তু ময়েশ্চারের কন্টামিনেশন। আশা করছি উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। তারপর চলে যাচ্ছি ডিলেড এক্সপানশনের কিছু ইফেক্ট নিয়ে। এর কি কি সাধারণত ইফেক্ট হয় তা আমরা জেনে নিই। ডিলেড এক্সপানশন কজেস প্রোট্রুশন অফ রেস্টোরেশন আউট অফ দ্য ক্যাভিটি, ইনক্রিজেস ক্রিপ, ইনক্রিজেস মাইক্রো লিকেজ, পিটেড সারফেস অ্যান্ড করোশন। তারপর দেখে নিই পেশেন্টরা কি কি ডিসকমফোর্ট এক্সপিরিয়েন্স করে। তা হচ্ছে প্রথমটি ডেন্টাল পেইন, দ্বিতীয়টি রিকারেন্স অফ ক্যারিস এবং তৃতীয়টি হচ্ছে ফ্র্যাকচার অফ রেস্টোরেশন। আমি আবার বলছি, প্রথমটি হচ্ছে ডেন্টাল পেইন, দ্বিতীয়টি হচ্ছে রিকারেন্স অফ ক্যারিস এবং তৃতীয়টি হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য রেস্টোরেশন। তারপর দেখে নিচ্ছি ডাইমেনশনাল স্টেবিলিটির ওপর এর কি কি ইফেক্ট থাকে। দ্য হাইড্রোজেন গ্যাস কালেক্টস উইদিন দ্য ফিলি, ইনক্রিজিং দ্য ইন্টারনাল প্রেশার টু লেভেলস হাই এনাফ টু কজ দ্য অ্যামালগাম টু ক্রিপ, thus produce expansion of the filling. Excessive expansion can produce pressure on the pulp and postoperative sensitivity. Protrusion of a filling can also result from excessive expansion. আশা করছি এই দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এর আনসারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং অবশ্যই এই চ্যাপ্টার থেকে এই দুটো কোশ্চেন কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিশেষ করে ভাইবার জন্য। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখে নিই। হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর করোশন অফ অ্যামালগাম ইন ওরাল ক্যাভিটি? অর্থাৎ কি কি ফ্যাক্টর কাজ করে যার কারণে ওরাল ক্যাভিটিতে অ্যামালগামের করোশন হয়। এর ফ্যাক্টরগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমটি হচ্ছে হাই রেসিডুয়াল মার্কারি, সারফেস টেক্সচার যেমন স্মল স্ক্র্যাচেস অ্যান্ড এক্সপোজড ভয়েডস, কন্ট্যাক্ট অফ ডিসিমিলার মেটাল, অ্যাজ এক্সাম্পল গোল্ডেন অ্যামালগাম, পেশেন্টস অন হাই সালফার ডায়েট, ময়েশ্চার কন্টামিনেশন ডিউরিং কন্ডেনসেশন। আমি এর ফ্যাক্টরগুলো আবার বলে দিচ্ছি। হাই রেসিডুয়াল মার্কারি, surface texture as small scratches and exposed voids, contact of dissimilar metal, as example gold and amalgam, patients on a high sulfur diet, moisture contamination during condensation। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এখন আমরা পড়ব ভাইবার জন্য আরও অনেক 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 গুরুত্বপূর্ণ একটি ক্লিনিক্যাল কোশ্চেন। কোশ্চেনটি হচ্ছে, ধরো একজন পেশেন্ট তোমার কাছ থেকে অ্যামালগাম রেস্টোরেশন ট্রিটমেন্ট নিয়ে গেল এবং তার পরের দিনই সে তার ডেন্টাল পেইন নিয়ে আবার ফেরত আসলো। কি কি কারণে এই ডেন্টাল পেইন হতে পারে, অথবা এটা কি জিঙ্কের ডিলেড এক্সপানশন হতে পারে? তখন আমাদের আনসার বলতে হবে না, এটা জিঙ্কের ডিলেড এক্সপানশনের কারণে হতে পারে না। কারণ প্রথমেই আমরা দেখেছি জিঙ্কের ডিলেড এক্সপানশন হয় 3 to 5 or 7 days after the placement of the restoration। তাহলে তার পরের দিনই পেশেন্টের জিঙ্কের ডিলেড এক্সপানশনের কারণে তার ডেন্টাল পেইন ফিল হবে না। তাহলে কি কি সমস্যার কারণে এটা হতে পারে বা কি কি রিলেটেবল কজ থাকতে পারে? কজগুলো আমি বলে দিচ্ছি। দুটো কজের কথা বলতে হবে আমাদের, ওভারবাইট অফ দ্য সেট অ্যামালগাম অ্যান্ড হ্যাভিং ওভারফিলিং অফ দ্য অ্যামালগাম। আমি দুটো কজ আবার বলে দিচ্ছি, ওভারবাইট অফ দ্য সেট অ্যামালগাম এবং হ্যাভিং ওভারফিলিং বাই অ্যামালগাম, যার কারণে কি হতে পারে? ডেভেলপমেন্ট অফ ক্র্যাক ইন টুথ, অর্থাৎ টুথের মধ্যে ক্র্যাক ডেভেলপ করতে পারে। এরই কারণে পেশেন্ট প্রচন্ড রকম ডেন্টাল পেইন এক্সপিরিয়েন্স করতে পারে। এর সলিউশনটাও আমি বলে দিচ্ছি। দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম ইজ দ্য রিপ্লেসমেন্ট অ্যান্ড হুডিং অফ দ্য উইকেন্ড কাস্প। আমি আবার বলছি, দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম ইজ দ্য রিপ্লেসমেন্ট অ্যান্ড হুডিং অফ দ্য উইকেন্ড কাস্প। আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে
যে আগে যদি পেশেন্টকে অ্যামালগাম ফিলিং দেয়া হয়ে থাকে, সে যদি 3 থেকে 5 দিন পর অথবা 7 দিন পর বা তারও পরে যদি আসে, তখন এটার কজ জিঙ্কের ডিলেড এক্সপানশন হতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি পেশেন্ট তার পরের দিনই চলে আসে বা 2 দিনের মাথায় চলে আসে, সেটা কিন্তু জিঙ্কের ডিলেড এক্সপানশন হবে না। অথবা পেশেন্টের ডিসকমফোর্ট ফিল কিন্তু জিঙ্কের ডিলেড এক্সপানশনের কারণে হবে না। অবশ্যই এখানে অন্য কোনো সমস্যা থাকতে পারে। আবার স্যারদের কোশ্চেনটা আমাদেরকে এভাবেও খেয়াল করতে হবে, হয়তো স্যাররা কোশ্চেন করতে পারে যে আমি পেশেন্টকে ফিলিং করলাম, অ্যামালগাম না অন্য কিছু, তাহলে 3 থেকে 4 দিন পরে সে আসলে কি তার জিঙ্কের ডিলেড এক্সপানশনের কারণে কোনো ডিসকমফোর্ট ফিল হতে পারে কি না। তো সেক্ষেত্রে যেহেতু এখানে অ্যামালগামের কোনো কথা উল্লেখ নেই, এক্ষেত্রেও জিঙ্কের ডিলেড এক্সপানশনের কথা বলা যাবে না। আশা করছি কোশ্চেনটি তোমরা ভালোভাবে সবাই বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিটেন এবং ভাইবার কোশ্চেন। এটি যেমন রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। এ পেশেন্ট অ্যাটেন্ডেড ইউর ক্লিনিক উইথ কমপ্লেইন্টস অফ ডিসকালারেশন অফ গোল্ড ইনলে অ্যান্ড ডিকে অফ অ্যামালগাম ফিলিং অপোজিট টু ইট। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? হাউ ক্যান ইউ সলভ দ্য প্রবলেম? অর্থাৎ পেশেন্ট কমপ্লেন নিয়ে আসলো কিসের? গোল্ড ইনলেট ডিসকালারেশন, যার অপোজিটেই কিন্তু অ্যামালগাম ফিলিং আছে এবং সেই অ্যামালগাম ফিলিং ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এর কি কি কারণ থাকতে পারে, এর পেছনে কি কি কারণ থাকতে পারে এবং কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব? প্রথমেই আমাদের এই ঘটনাটা ঘটার কারণ সম্পর্কে জানতে হবে। আমরা কিন্তু জানি অ্যামালগাম এবং গোল্ড অ্যালয়ের মধ্যে একটা কম্পোজিশনাল ডিফারেন্স কিন্তু দেখা যায়। তো যখন অ্যামালগাম এবং গোল্ড অ্যালয় একে অপরের কন্ট্যাক্টে আসে ইন প্রেজেন্স অফ স্যালাইভা, আমরা জানি ওরাল ক্যাভিটিতে কিন্তু অলওয়েজ স্যালাইভা প্রেজেন্ট থাকে। যখন অ্যামালগাম এবং গোল্ড অ্যালয় স্যালাইভার প্রেজেন্সে একে অপরের সংস্পর্শে আসে, তখন আমরা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে এসেছি ইলেকট্রোলাইটিক সেল সম্পর্কে, যার মধ্যে একটা অ্যানোড থাকবে, ইলেকট্রোলাইট থাকবে এবং ক্যাথোড থাকবে, তখন আসলে এই ব্যাপারটা এই রকম কিছুটা হয়ে কাজ করে। যেমন আমি বুঝিয়ে বলছি, যখন গোল্ড অ্যামালগামের সংস্পর্শে আসে স্যালাইভার প্রেজেন্সে, তখন স্যালাইভা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, অ্যামালগাম অ্যানোড হিসেবে কাজ করে এবং গোল্ড ইনলে ক্যাথোড হিসেবে কাজ করে, এবং তখন এটা পুরো একটা ইলেকট্রোলাইটিক সেলে রূপান্তর হয়, যার কারণে এখানে অ্যামালগামের করোশন দেখা যায়, অর্থাৎ ডিকে দেখা যায় বা ক্ষয় দেখা যায়, এবং এরই রেজাল্টে গোল্ড ইনলের ডিসকালারেশন হয়। আশা করছি তোমরা ব্যাপারটুকু বুঝতে পারছো। তারপরের সলিউশন কি হতে পারে? সলিউশন যদি আমরা দেখতে চাই, প্রথমেই আমাদেরকে অ্যামালগাম রিপ্লেস করতে হবে। কি দিয়ে? গোল্ড দিয়ে, অথবা সেরকম নন মেটালিক কোনো রেস্টোরেশন দ্বারা। আমি আবার বলছি, এর সলিউশন হচ্ছে অ্যামালগামকে রিপ্লেস করতে হবে গোল্ড ইনলে দ্বারা অথবা নন মেটালিক কোনো রেস্টোরেশন দ্বারা। আশা করছি কোশ্চেনের আনসারটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যেই কোশ্চেনটা পড়বো সেই কোশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটি আসলে মূলত একটা ভাইবা কোশ্চেন। যে ধরো তোমার ক্লিনিকে একজন প্রেগনেন্ট উমেন আসলো, এখন তার ক্ষেত্রে কি আমরা অ্যামালগাম ফিলিং ইউজ করতে পারবো? তখন আমাদের কোশ্চেনের আনসারে বলতে হবে না, আমরা অ্যামালগাম ফিলিং প্রেগনেন্টদের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। এর কি কারণ থাকতে পারে? কারণটুকু হচ্ছে অ্যামালগামের মার্কারি প্লাসেন্টার মাধ্যমে কনসেন্ট্রেটেড হতে পারে এবং এই কনসেন্ট্রেটেড মার্কারি ফিটাসে পাস হতে পারে, যার কারণে প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধন হতে পারে। এর কারণে আমরা অ্যামালগাম ফিলিং ইউজ করব না প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে। আশা করছি তোমরা ভাইবা কোশ্চেনগুলো মনোযোগ সহকারে শুনছো। তারপর আমরা দেখে নিচ্ছি আরেকটি কোশ্চেন। রাইট ডাউন দ্য কম্পোজিশন অ্যান্ড ইউজেস অফ কপার অ্যামালগাম অ্যালয়। কোশ্চেনটি আমি আবার বলছি, রাইট ডাউন দ্য কম্পোজিশন অ্যান্ড ইউজেস অফ কপার অ্যামালগাম অ্যালয়। তাহলে দেখে নিই আমরা প্রথমে এর কম্পোজিশনটি, যার মধ্যে কপার আছে 30% এবং মার্কারি আছে 70%, এবং সাথে কিছু ট্রেস অ্যামাউন্ট অফ জিঙ্কও প্রেজেন্ট থাকে। আমি আবার বলছি, কপার অ্যামালগাম অ্যালয়ের কম্পোজিশনটি, যা হচ্ছে কপারের 30%, মার্কারি 70% এবং এর ট্রেস অ্যামাউন্ট অফ জিঙ্ক ইজ অলসো প্রেজেন্ট। এখন আমরা দেখে নিই কপার অ্যামালগাম অ্যালয়ের ইউজগুলো। ইট ইজ ইউজড অ্যাজ এ ফিলিং ম্যাটেরিয়াল ফর deciduous teeth or temporary teeth. It can be also used for filling the posterior teeth of old patients. It is also used for making dies of teeth for crown and bridge work. ডেন্টাল অ্যামালগাম সেশন এতটুকু পর্যন্তই ছিল। আশা করছি আজকের পর থেকে ডেন্টাল অ্যামালগাম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না।
তোমাদের কার কি কি টপিক সম্পর্কে সেশন লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুল বিডির পক্ষ থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা করব সেই টপিক সম্পর্কে তোমাদেরকে সেশন দিতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।